আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই এখন প্রচণ্ড ব্যস্ত। প্রতি মুহূর্তে আমরা ছুটে চলেছি কোনো না কোনো কাজ করার জন্য। আর এই চলার ফাঁকে ফাঁকেই আমাদের বেরিয়ে পড়তে হয় নানা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, বা এমনও হয় কখনো কখনো কোনো বিশেষ কাজের জন্য যাচ্ছি আর তার সাথে সাথে একটু টুকটাক ছোটোখাটো একটু ঘোরাঘুরিও করে আসছি। তেমনভাবেই বেরিয়ে পড়েছিলাম 2024 সালের ডিসেম্বর মাসে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই 3 মাস আগে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম 2-4 দিনের জন্য একটা জায়গায়। আর তারপর কেটে গেছে 3-3টে মাস, আর নানাবিধ ব্যস্ততায় বা আরও এত কিছু ঘটে গেছে এই 3 মাসের মধ্যে, সেগুলো নিয়ে ব্লগ বানাতে বানাতে এই সিরিজটার দিকে একেবারেই নজর দিতে পারিনি। তাই আজ 3 মাস পর যখন এই সিরিজটায় আবার হাত দিলাম, জানি না স্মৃতি কতটুকু সঙ্গ দেবে। এতদিনে হয়তো অনেক ডিটেলসই আমি ভুলে গেছি, কিন্তু যাই হোক, কি আর করা যাবে। আসলে আরও একটা ট্যুরে বেরিয়ে পড়ছি, তাই সেখানে যাওয়ার আগে একটু মেমোরি ক্লিয়ার করতে তো হবে। সেই কারণে এই ব্লগটা এবার না করলেই নয়। তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন সিরিজ। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনস। আজকে আমি চলে এসেছি বাবুঘাটে, আর আমাদের এবারের ট্যুর বাবুঘাট থেকেই কিন্তু স্টার্ট করব। বুঝতেই পারছেন, প্রচণ্ড একটা ব্যস্ততম জায়গা, যেখান থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই নয়, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যের প্রচুর বাস ছাড়ে। আমার পিছনে যে পরপর লাইন দেওয়া বাসগুলো দাঁড়ানো রয়েছে, কোনোটা বিহার, কোনোটা ঝাড়খণ্ড, কোনোটা অন্যান্য সব স্টেটে যাচ্ছে। আর এবারে আমরা কোথায় যাচ্ছি সেটা একটু সারপ্রাইজ থাকলো। এবারে যে বাসে আমরা জার্নি করছি সেই বাসের নাম হচ্ছে মহারানী ট্রাভেলসের বাসে এইবারে আমরা ট্রাভেল করছি। বাবুঘাট থেকে রাত 9টায় বাসটা ছাড়ার কথা। এখন বাজছে মোটামুটি 8:12, অর্থাৎ এখনও অনেকটা সময় কিন্তু রয়েছে। চলুন দেখা যাক এইবারে আমার সঙ্গে আর কে কে থাকছে। এইবারে থাকছে আমার সঙ্গে চ্যাম্পস। ও আগেও অনেক ভিডিওতে ছিল, মাস্কটা তো খুলতে হবে। আসলে শীতকাল, চারিপাশে এত ধুলো, আর ওর ভীষণ ডাস্ট অ্যালার্জি রয়েছে, সেই কারণে মাস্কটা এখানে মাস্ট হয়ে গেছে। কিন্তু যতটা ঠান্ডা লাগবে ভেবেছিলাম ততটা ঠান্ডা লাগছে না। এত মোটা জ্যাকেট পরে এসেছিলাম, কিন্তু কলকাতায় তো একটুও ঠান্ডা নেই। দেখা যাক যেখানে যাচ্ছি সেখানে কীরকম ঠান্ডা রয়েছে। হঠাৎ করে যদি কখনো কোথাও যাওয়ার প্ল্যান হয়, সবসময় তো আর আমরা আগের থেকে ট্রেনের টিকিট কেটে রাখতে পারি না। তাই সেই অগতির গতি বা অসময়ের সঙ্গী হচ্ছে এই নাইট বাস সার্ভিস। নাইট বাসে ট্রাভেল করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। শিলিগুড়িতেও আমি বহুবার এইরকম নাইট জার্নি করে গেছি। আর ট্রেন হোক বা বাস, আমার কিন্তু বেসিক্যালি তাতে খুব একটা অসুবিধা কিছু হয় না। চলুন এবার যে বাসটায় করে আমরা ট্রাভেল করছি, বাসের ভেতরটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এটা ছিল 2x1 স্লিপার কোচ, অর্থাৎ একদিকে 2টো করে বসার সিট, আর উপরে 2জনের শোয়ার জায়গা, আর এক সাইডে একটা করে বসার সিট, আর তার উপরে সিঙ্গল স্লিপার, মানে একজনের শোয়ার মতন জায়গা। আমরা 3জন বেশ ভালোই বসে পড়েছিলাম এক একটা করে সিঙ্গল সিটে। বাস বেশ ফাঁকাই ছিল, যার যেমন ইচ্ছে মোটামুটি সিঙ্গল সিট হোক বা ডাবল সিট হোক, যেখানে খুশি বসে পড়া যাচ্ছিল। তবে হ্যাঁ, বাস ছাড়ার আগে যদি ডিনারটা করে নেন
আর একবার অন্তত ওয়াশরুমের কাজটা করে আসা যায়, তাহলে মনে হয় আমার যে কোনো বাস জার্নির ক্ষেত্রেই বিষয়টা অনেকটা ভালো হয়। তার কারণ নেক্সট কতক্ষণ পর বাস দাঁড়াবে তার কোনো বিশেষ নিশ্চয়তা কিন্তু থাকে না। बढ़िया धीरे धीरे निकलिए राजा हेलो बाबा एमा बाबा बायोडाटा भेज दे लाते हैं जाते हैं बात करते हैं लाते हैं जाना है और देखने जाना है इधर में पंजाब में, लेकिन जाने के बाद तो मैं প্রায় ঘন্টা তিনেক পর আমাদের বাস দাঁড়ালো গলসিতে একটা হোটেলের সামনে। বেসিক্যালি এটা ডিনার করার জন্য একটা হল্ট। তবে যারাই এখানে খাচ্ছিলেন তাদের মুখ থেকেই শোনা কথা যে এখানের খাবার অতীব জঘন্য স্বাদের। আমরা অবশ্য কেউই এখানে কিছুই খাইনি, আমরা আমাদের খাবার সাথে করে ক্যারি করছিলাম। তো সেহেতু জাস্ট এমনি নেমে দেখলাম চারপাশটা কেমন। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলেও আমার মনে হলো না, কিন্তু ওই অগতির গতি। তবে এখানে একটা জিনিস ভালো দেখলাম যে একটা এসি সেকশন রয়েছে আলাদা করে, অর্থাৎ গরমকালে যদি এখানে বাস দাঁড়ায় তাহলে মানুষ নিশ্চয়ই সেই এসি সেকশনটা অ্যাভেল করতে পারেন। এখানে মোটামুটি নাইট সার্ভিসের সমস্ত বাসই কিন্তু দাঁড়াচ্ছিল, আর এর থেকেই বোঝা যাচ্ছিল যে এই হোটেলটি খাবার যাই হোক না কেন, যেরকমই স্বাদের হোক না কেন, মোটামুটি নাইট সার্ভিসের এই ধরনের ইন্টারস্টেট যে বাসগুলো চলাচল করে তারা কিন্তু এখানেই দাঁড়ায়, টয়লেটের জন্য বলুন বা ডিনারের জন্য বলুন। বাইরে তখন মারাত্মক ঠান্ডা, আর আমরা সবাই একদম পুরো কাঁচ টাচ বন্ধ করে বসে রয়েছি বাসে। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট পর বাস আবার ছেড়ে দিল। আর কি, এবার একটুখানি চোখ বুঝতে হবে, তার কারণ ঘুমিয়ে পড়া ছাড়া বর্তমানে আর কোনো কাজ নেই। আবার ভোরবেলা হতে না হতেই, আলো ফোটার সাথে সাথেই
বাসের জানলা দিয়ে তো সূর্যের আলো চোখে এসে পড়বেই, ততক্ষণের জন্য গুড নাইট বলা যেতেই পারে। তবে বেশ ভোর রাতের দিকে বাস কিন্তু আরও একবার দাঁড়িয়েছিল। হ্যাঁ, অনেকেরই একটু টয়লেট যাওয়ার ব্যাপার তো থাকেই, তার সাথে যেহেতু আরও শীতকাল, অনেকেই ট্রাভেল করার মাঝে মধ্যে একটুখানি চা বা কফি এগুলো খেতে চান। তো যাই হোক, চা কফি ব্রেকই বলুন আর টয়লেট ব্রেকই বলুন, আরও একবার কিন্তু মাঝরাতে হল্ট দেওয়া হয়েছিল। ভোরের আলো ফোটার সাথে সাথেই যেই কাঁচের জানলা দিয়ে মোটামুটি আমার চোখে আলো এসে পড়ল, আমি তো মোটামুটি সারা রাতি প্রায় জেগেই ছিলাম, তবু এবার ভালো করে বাইরেটা দেখতে পাচ্ছিলাম। আর বাইরেটা দেখে বুঝতেই পারছেন আমরা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে গেছি, আর এই জায়গাটা একেবারেই আমাদের রাজ্যের মতো কিন্তু লাগছে না। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? এখনও কিন্তু আপনাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। এবারে কেউ কোনো আন্দাজ করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি? এবারে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি? এবারে তো একটু একটু বুঝতে পারার কথা যে আমরা কোথায় এসেছি। হয়তো অনেকেই বুঝতে পারছেন, আবার হয়তো কেউ কেউ বুঝতে পারছেন না। যাক, সাসপেন্স আর রেখে লাভ নেই। আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে বুদ্ধগয়া, তবে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিহারের গয়াতে আমরা চলে এসেছি। আর বুদ্ধগয়াতে বেশ কয়েকজন নামলেন, আমরা নামবো একেবারে লাস্ট স্টপেজ বা একদম ডেস্টিনেশন পয়েন্টে গিয়ে। বুদ্ধগয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের বাস চলতে লাগলো। স্লিপারগুলো বেশ ফাঁকা হয়ে গেছে, তাই আপনাদেরকে এবার দেখাচ্ছি যে এই বাসের স্লিপারটা কেমন। বেশ স্পেশিয়াস, এক সাইডে একটু উঁচু বালিশের মতন করা রয়েছে আর কি, বেশ সুন্দর। আমার তো মনে হলো যে যদি ট্রেনের টিকিট নাও পাওয়া যায়, এই বাসে কিন্তু অনায়াসে বাবুঘাট থেকে গয়া চলে আসা যায়। শীতকাল ছিল বলে আমরা নন এসি বাসে ট্রাভেল করেছিলাম, তবে প্রচুর এসি বাসও রয়েছে। আপনারা যদি গরমকালে ট্রাভেল করেন বা নেক্সট টাইম আমি যদি কখনো আবার বাসে করে গয়া যাই গরমকালে, তাহলে অবশ্যই আমি এসি বাসটাই কিন্তু প্রেফার করব। অজস্র বাস রয়েছে, আপনারা যে কোনো অ্যাপের মাধ্যমেও টিকিট কাটতে পারেন, আবার বাবুঘাটে এসে সরাসরি কাউন্টারে গিয়েও টিকিট কেটে নিতে পারেন। ভাড়াও খুব একটা যে বেশি তা কিন্তু নয়, মোটামুটি আয়ত্তের মধ্যেই। নন এসি বাসের ভাড়া বাবুঘাট থেকে গয়া পর্যন্ত মোটামুটি 700-800 টাকার মতো, আর যদি এসি বাসে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে 1200 থেকে 1400। তবে হ্যাঁ, অবশ্যই বাসের টিকিটের চাহিদার উপরে ভাড়াটা কিন্তু একটু হলেও ডিপেন্ড করে। বাস থেকে নেমে আমরা জানতাম যে আমরা যাব ভারত সেবাশ্রম সংঘে, তবে সেখানকার টোটোওয়ালারা আমাদেরকে একটু কিন্তু মিসগাইড করেছিল। আপনাদের জন্য বলে রাখি, বাস যেখানে নামিয়ে দেয় সেখান থেকে কোনো টোটো ধরতে হয় না, সেখান থেকে হেঁটেই আপনারা ভারত সেবাশ্রম সংঘে কিন্তু পৌঁছে যেতে পারবেন। তার জন্য কোনো টোটোই কিন্তু আপনাদের
ভাড়া করার প্রয়োজন নেই। আর এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গয়ার ভারত সেবাশ্রম সংঘে আমরা কেন গিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা জানেন আমার বাবা গত হয়েছেন। তো আর পার্থর বাবা মাও আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাই ওনার সবার পিণ্ডদানের জন্যই কিন্তু এইবারে আমাদের গয়ায় যাওয়া। আর সেই কারণেই আমরা সোজা গিয়ে উঠেছিলাম ভারত সেবাশ্রম সংঘে। এক্ষেত্রে আরও একটি বিষয়ে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এখানের ফোন নাম্বার পেয়েও কোনো লাভ নেই, তাই আমি আর দিচ্ছি না। যদি কারোর প্রয়োজন হয় কমেন্টে বলবেন, আমি দিয়ে দেব। এই জন্যই প্রয়োজন হয় না, কারণ যতই আপনি আগের থেকে ফোন করে কোনো রকম বুকিং করতে চান, সরাসরি গিয়েই কিন্তু আপনাকে অফিসে গিয়ে বুকিং করতে হবে। কোনো রকম অগ্রিম বুকিং কিন্তু এখানে হয় না। তাই যাই হোক, আমরা ওখানে পৌঁছে সাথে সাথে স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পিণ্ডদানের জন্য। অফিস থেকেই আমাদের একজন ব্রাহ্মণকে অ্যাপয়েন্ট করে দেওয়া হলো, যিনি আমাদেরকে নিয়ে পিণ্ডদানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাই এ সমস্তর জন্য আপনাদের কোনো রকম অগ্রিম বুকিংয়ের কোনো প্রয়োজন নেই, থাকার ঘরের জন্যও নয় বা পিণ্ডদানের জন্যও নয়। আপনারা আসলেই এখানে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু সাথে সাথে হয়ে যাবে। আর থাকার ঘরের কথাই যদি বলেন তাহলে বলবো এখানে এত সংখ্যক ঘর রয়েছে বিভিন্ন ধরনের, যে মানে আমার মনে হয় না যে এরকম কখনো হবে যে আপনি গিয়ে কোনো ঘরই পেলেন না। বেসিক্যালি অনেকে তো এরকমও করেন যে গিয়েই পিণ্ডদান করেই আবার সাথে সাথে ঘর ছেড়ে বেরিয়ে যান। যাই হোক, আমার মনে হলো এখানে এত ঘর রয়েছে যে গিয়ে ঘর না পাওয়ার চান্স মানে খুবই কম, প্রায় নেই বললেই চলে। তাই কোনো রকম অ্যাংজাইটিতে ভোগার কোনো কারণ নেই যে আমি গিয়ে কাজটা করতে পারবো না বা ঘর পাবো না, সেটা ভাববেন না। হ্যাঁ, তবে এটা ঠিক, যত তাড়াতাড়ি আপনারা পৌঁছবেন তত তাড়াতাড়ি আপনাদের কাজটা কিন্তু হবে। মানে অনেক বেলা করে গিয়ে পৌঁছলে হয়তো আপনারা দেখা গেল সেদিন আর পিণ্ডদানটা করতে পারবেন না। আমাদের ঘরটা ছিল এইটা, তবে ঘরগুলো কিন্তু খুবই ছোট, তবে কি আর করা যাবে, দেখাই আপনাদের আমাদের ঘরটা কেমন ছিল। এগুলো নিচে পাতে, এই চাদরগুলো আমাদেরটা উপরে পেতে দেবো। হ্যাঁ, বালিশ একটা এক্সট্রা নিয়েছো? বালিশ এইটা তিনটে। ঠিক আছে, বিকজ এখানে এই বিছানাটায় আমি আমার ব্যাগটাও রাখতে চাচ্ছি। এইগুলো কিন্তু নতুন বানানো বললো। বানানো তো নতুন। গিজারও রয়েছে। আচ্ছা, ওই কোনো রকম হয়ে যাবে। তবে আমি যা বুঝলাম খুব একটা মানে বিশাল হাইফাই কিছু এক্সপেকটেশন নিয়ে এখানে না যাওয়াই ভালো। আমাদেরকে যে ঘরটা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সেটা নতুন হয়েছে, সেটা খুব ভালো। তাহলে ভালো ঘরটা যদি ওই রকম হয়, মানে আমি ঘরের খারাপের কথা বলছি না, মানে খুবই ছোট মাপের আর কি, আর ঘরে কোনো আসবাবপত্র বা কিছু নেই বললেই চলে, তাহলে সেই ঘরের যদি এই অবস্থা হয় তাহলে বাকি ঘরগুলো কেমন হবে। আর এই দিকটা হচ্ছে খাওয়ার জায়গা, ভোজনালয়, যেখানে কুপন কাটতে হয়, সেটাও বেলা 12টার মধ্যেই কাটতে হবে, না হলে কিন্তু খাওয়ার কুপন আর পাওয়া যায় না। তবে হ্যাঁ, যেদিন আপনারা গিয়ে পৌঁছবেন আর পিণ্ডদান করবেন, সেই দিন যারা যারা ওখানে পিণ্ডদান করেন তাদের কিন্তু খাওয়াটা ফ্রি থাকে। তাই আমরা কুপন কাটার সময় না পেলেও আমরা কিন্তু সেখানে উইদাউট এনি কুপন আমরা সেই দিনের লাঞ্চটা ওখানে করতে পেরেছিলাম। খাবারের ক্ষেত্রেও একই কথা বলবো, খুব একটা হাইফাই কোনো কিছু ভাববেন না, খুব ভালো করেই জানেন কেমন হয় ভারত সেবাশ্রম সংঘের সব ব্যবস্থা। আর সেই কারণেই আমরা ডিসাইড করলাম সেখানে আমরা আর থাকবো না, আমরা বেরিয়ে পড়বো। কাজ সেরে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, যে কাজের জন্য ওখানে যাওয়া সেই পিণ্ডদানটা কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। সো এবার আমরা বেরিয়ে পড়ছি গয়া রেল স্টেশনের দিকে। সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব এবারে আর নেক্সট যেটা আমরা এই কাজের সাথে সাথে ঘুরতে যাব বলে যেটা ডিসাইড করেছি সেখানে। আর একটা বিষয়, ঢোকার সময় বিছানার চাদর, কম্বল সব কিছু যেভাবে নিয়ে আসতে হয়,
চেক আউট করার সময়ও কিন্তু আপনাদের সেই সমস্ত জিনিসপত্র আবার নিয়ে গিয়ে অফিসে ফেরত দিতে হয়। তারা সেগুলো চেক করে গুছিয়ে রাখেন আর তারপরেই চেক আউটের যে বিলটা আছে সেটা ইস্যু করা হয়। এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে। আমি এখানে খুব একটা বেশি ইনফরমেশন কিছু দিলাম না। যদি আপনাদের প্রয়োজন হয়, যা যা জানতে চান, কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি কিছু ইনফরমেশনস দিয়ে দিচ্ছি, সেগুলো পড়লে আশা করি আপনারা অনেকটাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবেন। যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, যদিও বহু মাস কেটে গেছে, কতটুকু মনে আছে জানি না, তবে অবশ্যই চেষ্টা করব। যাই হোক, আমরা তো বেরিয়ে চলেছি এবার গয়া রেলওয়ে স্টেশনের দিকে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ।